ভারত বাংলাদেশ যে বৈঠক অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যেকার যে বৈঠক কিছুক্ষণ আগে শেষ হলো ভার্চুয়ালি, সেই বৈঠকের বিস্তারিত নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখছিলেন যে দুটি বৈঠক, একটি তার আগে রাষ্ট্রদূতের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা সচিবরা রয়েছে বা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে একটি হলো, এবং একই সাথে দুই দেশের প্রধানমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ দিন যাচ্ছে আজকে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আপনি খোঁজখবর রাখছিলেন, আপনার কাছে কোন বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? না, একটা হলো খুব ইন্টারেস্টিং যে ভার্চুয়ালি বৈঠকগুলো এখন হচ্ছে। আজকে যে বৈঠকটি হলো সেটি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম ভার্চুয়াল বৈঠক, এবং যেটি আসলে হয় সাধারণত দুই দেশের প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হয় সেটি আসলে রুদ্ধদ্বার থাকে নর্মালি যখন স্বাভাবিক সময়ে যখন হয়। এবং এই বৈঠকের পর প্রেস কনফারেন্স করে আমাদের জানান। এর আগে আমার সুযোগ হয়েছিল 2017 সালে যখন মোদি এবং শেখ হাসিনা দুই দেশের প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হয়েছিল দিল্লিতে, সেটি কভার করার। তো তখন আমরা দেখেছিলাম যে এই যে স্মারক সমঝোতা স্মারক যেগুলো হয় সেগুলো হয় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর, আসলে এটা ফলো আপ প্রোগ্রাম থাকে এবং মূল ফোকাসের জায়গা থাকে দুই দেশের প্রধানমন্ত্রী একটা রুদ্ধতার বৈঠক করেন এবং বেরিয়ে এসে তারা বলেন যে তারা কি কি সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এবার একটা সুযোগও তৈরি হয়েছে যে এই বৈঠকটা মানুষ সবাই প্রকাশ্যে ওপেন দেখতে পেরেছে যে দুই দেশের প্রধানমন্ত্রী কি বলেন, কিভাবে এই বৈঠকটি হয়, সেটি একটা কিন্তু পাওয়ার জায়গাও তৈরি হয়েছে। এবং যেটি খুব গুরুত্বপূর্ণ, এবার কোভিডের সময়ে এই বৈঠকটি হওয়ার মানে মানুষের মূল ফোকাসের জায়গা আসলে কোভিড থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে, কিভাবে, যেমন ভারত যেহেতু একটা কোভিডের টিকা উৎপাদনের একটা সক্ষমতার জায়গায় তারা পৌঁছেছে এবং শুরুতেই কিন্তু নরেন্দ্র মোদী সেটি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশ হলো ভারতের সবচেয়ে শক্ত পিলারের জায়গাটা। অতএব ভারত যেভাবে টিকাটা পাবে, ভারত যেভাবে ব্যবহার করবে, পাশাপাশি একইভাবে তারা গুরুত্ব দিবে বাংলাদেশের টিকা পাওয়ার ক্ষেত্রে। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ হলো ভারতের সবচেয়ে কাছের পিলার শব্দটা তিনি ব্যবহার করেছেন। এবং সেই জন্য ভারতে যখন টিকা পাবে ভারতের মানুষ, বাংলাদেশের মানুষও একই পরিমাণে একসঙ্গে সব টিকা সবাই পাবে না, সবাই নেবেও হয়তো না, কিন্তু পিছিয়ে থাকবে না বাংলাদেশ টিকা নিশ্চয়ই পাবে। আশিসের কথা আমি আপনার কাছে একটু জানতে চাই। নিশ্চিতভাবেই এই যখন করোনার সেকেন্ড ওয়েভ এবং দুদেশের মধ্যে করোনা বিষয়ক যে সহযোগিতার কথা বলা হচ্ছে, টিকার কথা বলা হচ্ছে, নিশ্চিতভাবেই দুই দেশ উপকৃত হবে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে যে সমস্যার মধ্যে আছে, বিশেষ করে বারবার সীমান্ত হত্যার কথা উঠে আসছে এবং অভিন্ন নদীগুলোর যে চুক্তিগুলোর কথা বারবারই আমরা আসলে নানান ধরনের বৈঠক দেখি এবং ভার্চুয়ালি বৈঠক হলো, সেটির মধ্যেও একটি আশার কথা বলা হচ্ছিল যে আজকে তোলা হবে, কথা হবে। সব কিছুর পরও কিন্তু আমরা দেখলাম যে সেই জায়গাটি খুব একটা ফোকাস হলো না। এই বিষয়টাকে আপনি কেন আপনি দুটি জায়গার কথা বলেছেন। একটা অভিন্ন নদীগুলোর মধ্যে যে আমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু এখন বেশিরভাগ নদীর সমস্যা কিন্তু মিটে গেছে, শুধুমাত্র তিস্তাটা আমাদের এখন ফোকাসের জায়গাটা। যে তিস্তার ফেটটা কি হবে, তিস্তাটা হলে আমাদের উত্তরাঞ্চলের যে আমরা যে মরুময়তার দিকে যাচ্ছে সেটা রক্ষা পাওয়ার জন্য তিস্তাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের বৈঠকে আসলে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি, সেটি একেবারে পরিষ্কার করে বলা যায়। আরেকটি বিষয় যেটি সীমান্ত হত্যা, সেটি কিন্তু ভারতের হাইকমিশনার কিন্তু এই কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন যে সীমান্ত হত্যা নিয়ে তারা আলোচনা করেছেন। এবং এই যে সাতটি যে সমঝোতা স্মারক সই হয়েছে সেখানে কিন্তু সীমান্ত হত্যাও একটা ইস্যু ছিল, এবং সেটিকে কিভাবে মিনিমাইজ করা যায়, আরও কমিয়ে আনা যায়, সেই বিষয়ে দুই দেশ অনেক দিন থেকেই কাজ করছে। বাংলাদেশের বিজিবি এবং বিএসএফ তারা কাজ করছে এবং সেটিকে মানে জিরোতে নেওয়া যায়। উনি বলেছেন যে শূন্যে নিয়ে আমি আনা খুবই কঠিন চ্যালেঞ্জ, কিন্তু এটিকে ক্রমশ কমিয়ে আনা। এবং উনি বলেছেন যে গত 10 বছরের হিসাব যদি আমরা মেলাই, 1 বছর না 10 বছর, তার আগের 10 বছরের হিসাবে যদি মেলাই, তাহলে দেখা যাবে যে সীমান্ত হত্যা আগের চেয়ে তুলনামূলকভাবে কমেছে। কিন্তু এই কমাটা স্বস্তিদায়ক না যখন পর্যন্ত এটা জিরোতে নামবে বা জিরোর কাছাকাছি না নামবে। কারণ আমরা দেখেছি যে নানা রকম চোরাচালান নিয়ে কিন্তু, ছোট গরু চোরাচালান নিয়েও কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু প্রাণ হারাচ্ছে বিএসএফে। সেই জায়গাটায় বোধহয় ভারতকে বোধহয় আরেকটু বেশি বিষয়টা, ভারতে যারা বিএসএফ যারা সীমান্তে থাকেন তাদের বোধহয় আরেকটু মমত্ব দিয়ে, দরদ দিয়ে যে কোথায় গুলি করবে, যেটি আজকেও উনি ফোকাস করেছেন যে গুলি করার কথা কিন্তু নিচে, হাঁটুর নিচে, কিন্তু অনেক সময় দেখা যায় যে গুলিটা করে উপরে, ফলে প্রাণহানির ঘটনা ঘটে। ফলে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের দুই প্রধানমন্ত্রীর মধ্যে আসলে আপনি জানেন যে প্রধানমন্ত্রীদের মধ্যে যখন আলোচনা হয় তখন আসলে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। এবং আজকে খুব ইন্টারেস্টিং ছিল যে আজকে 17 ডিসেম্বর এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একদিন আগেই আমাদের বিজয় দিবস ছিল গতকাল, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই 17 ডিসেম্বরই মুক্তি পেয়েছিলেন। 32 নম্বর ধানমন্ডিতে তাদের যে বাড়ি, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে এই বাড়িতে কিন্তু তারা অবরুদ্ধ ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মা, বোন সবাই। এবং 17 ডিসেম্বর তারা মুক্ত হয়েছিলেন ভারতের একজন মেজর, মানে তিনি তখন বাংলাদেশে আসলে যৌথ বাহিনীতে কাজ করতেন, তার নাম অশোক তারা, যাকে বাংলাদেশ সম্মাননাও দিয়েছিল। তিনি প্রধানমন্ত্রী কিন্তু অশোক তারার কথা আজকে স্মরণ করেছেন যে অশোক তারাই প্রথম গিয়ে আজকের দিনে
তাদের বাড়ি থেকে মুক্ত করেছিলেন। জি, ফলে তিনি আশিস তার সৈকত, প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আসলে আমরা যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে সবসময় আমরা একটি আশার দিকে দেখি বা ধীরে ধীরে সেই সম্পর্ক আর অনেক বেশি জোরের দিকেই যাচ্ছে অবশ্যই। কিন্তু আপনি বারবারই বলছিলেন যে বিষয়টা আসলে বারবার জানতে চাচ্ছিলেন, তিস্তার বিষয়টা উৎস হয়ে থেকে যায় বারবার। এই বিষয়টা আসলে বারবার কেন উৎস থেকে যাচ্ছে? উজ্জ্বল থেকে যাচ্ছে কারণ তিস্তাটা আসলে তিস্তা নিয়ে এর আগে 17 সালে যে দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠকটি হয়েছিল প্রধানমন্ত্রী পর্যায়ে, সেখানে কিন্তু তিস্তাটা মেইন ফোকাস ছিল। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে দুই দেশের প্রধানমন্ত্রী তিস্তা নিয়ে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একেবারেই প্রকাশ্যে সেই দিন প্রেস কনফারেন্সে উনি বলেছিলেন যে এইটা পশ্চিমবঙ্গের ছাড়া, সিগন্যাল ছাড়া, কারণ পশ্চিমবঙ্গ, তার ভাষায় পশ্চিমবঙ্গ মরুময় হয়ে যাবে আর অন্য স্টেট বা অন্য দেশ পানি পাবে, সেটা তিনি মানবেন না যতক্ষণ পর্যন্ত তিনি এটার বিকল্প কোনো পথ না করতে পারেন। এবং তিনি বলেছিলেন যে তিস্তা না, তিস্তার, মমতা ব্যানার্জি বলেছিলেন তিস্তা না, তিস্তার পাশে আরও 4টি নদী আছে, যেই নদীগুলোকে যদি ঠিকমতো নদীর পানি প্রবাহ ঠিক রাখা যায় তাহলে বাংলাদেশেরও সমস্যা হবে না, পশ্চিমবঙ্গেরও সমস্যা হবে না। কিন্তু তিস্তা একটি আন্তর্জাতিক নদী এবং বাংলাদেশে কিন্তু অধিকার তিস্তার উপর আছে অন্যান্য নদীর মতো। সেই জায়গাটায় আমার মনে হয় যে যৌথ নদী কমিশনের যে বৈঠক হবে সেখানে বোধহয় আরও জোরালোভাবে বাংলাদেশের কণ্ঠস্বর উচ্চারিত হলে তিস্তায় বাংলাদেশের যে অধিকার, সেই অধিকার কিন্তু আসলে প্রতিষ্ঠা করতেই হবে। কারণ আমরা মনে করি না যে মমতা ব্যানার্জির যে বক্তব্য সেটিতে বাংলাদেশ মানেও নেই এখন পর্যন্ত। অন্যান্য 4-5টি নদীর যে শেয়ারিং পানি সেটি হচ্ছে, কিন্তু তিস্তা আমাদের অধিকার, কারণ তিস্তা একটি আন্তর্জাতিক নদী। আপনি জানেন যে কোনো নদী কিন্তু উৎসমুখে বা প্রবাহ পথে কিন্তু বাধা দেওয়া যায় না, ফলে বাংলাদেশের সেই অধিকার থেকে বাংলাদেশকে বঞ্চিত করা যাবে না। এবং আমরা আশা করি যে যৌথ নদী কমিশনের যে বৈঠক হবে আগামী মার্চে হওয়ার কথা, সেই বৈঠকে নিশ্চয়ই তিস্তাটা মূল ফোকাসের জায়গায় আসবে। আরেকটা বিষয় একটু আসতে চাই, আজকের যে বৈঠক এবং আজকের বৈঠকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক ছিল চিলাহাটি হলদিবাড়ি যেই ভারতের সাথে যেই রেল যোগাযোগ বলা হচ্ছে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে বোধহয় বন্ধ হয়ে গেছে ওই রুটটি। এই রেলপথ চালু হওয়ার ফলে আসলে আমাদের উত্তরবঙ্গের ইকোনমিতে এবং সার্বিকভাবে দেশের ইকোনমিতে কতটা কি পরিবর্তন আসবে, কি প্রভাব কতটা কি পড়তে যাচ্ছে এর ফলে? দেখেন, এই রেলপথটা কিন্তু যখন ব্রিটিশ আমল থেকে কিন্তু এই রেলপথটি চালু ছিল এবং জনপরিবহনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই রেলপথটি পণ্য পরিবহনের জন্য। এই অঞ্চলের পণ্য, উত্তরবঙ্গের পণ্য যেত ওই অঞ্চলে, আবার ওই অঞ্চলে পণ্য আসতো আমাদের দিকে। কিন্তু 65 সালের যুদ্ধের পরে আপনি যেটি বলেছেন সেটি বাস্তবতা, যে কোনো খুব বেশি কারণ ছিল না, এক ধরনের অজ্ঞাত কারণেই কিন্তু এই পথটা বন্ধ হয়ে গিয়েছিল। এবং এটি দেরিতে হলেও কিন্তু এটি সত্য যে বিষয়টা আইডেন্টিফাই হয়েছে এবং সেই রেলপথটি আবার পুনঃস্থাপিত হয়েছে। এতে করে কিন্তু দুই দেশের, এবং আপনি জানেন যে বাংলাদেশের উত্তরাঞ্চলের যে জেলাটার সঙ্গে এটা লিঙ্ক হলো হলদিবাড়ির সঙ্গে ভারতের, সেই দুই অঞ্চলেই কিন্তু মানুষ কিন্তু গরিব, দরিদ্র সীমার নিচে বাস করে, একেবারে বর্ডার অঞ্চলে। সেই অঞ্চলে যখন এই একটা নতুন যোগাযোগের সূত্র আবার স্থাপিত হলো 55 বছর পরে হলো, দুই দেশের ওই দুই পাশের মানুষ কিন্তু প্রাথমিক বেনিফিটটা কিন্তু তারা পাবে, তারপরে সারা দেশই পাবে, ভারত বা বাংলাদেশ দুই দেশই পাবে। কিন্তু মূলত কিন্তু দুই পারের ওইদিকে হলদিবাড়ি বা এই দিকে কুড়িগ্রামের যে অঞ্চলটা আছে, তারা কিন্তু লালমনিরহাটের যে অঞ্চলটা আছে, তারা কিন্তু এই বেনিফিটটা বেশি পাবে। এবং খুবই আশার কথা যে আমাদের শুধু এখন কিন্তু যশোর বেনাপোল রোড দিয়ে ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগটি আছে, এখন কিন্তু দুইটি দিক খুলে গেল। শুধু জনপরিবহন না, পণ্য পরিবহনও এটি একটি বড়, কারণ আমাদের নর্থ বেঙ্গল থেকে কিন্তু অনেক পণ্য একসময় ভারতে যেত এবং খুব সেটি জনপ্রিয় ছিল, সেটি কিন্তু যাওয়া কিন্তু বন্ধ হয়ে আছে। এবং শুধু এই রুটটি না, এক এক করে সব রুটগুলোই কিন্তু যোগাযোগ বাড়ছে, দর্শনা, বেনাপোল সব জায়গা দিয়েই কিন্তু ভারতের সাথে আমাদের রেল যোগাযোগ বাড়ছে। মানুষের সম্পর্ক বাড়বে। দেখেন, এই যে টিকার কথা যেটি আজকে হলো, ভারতের প্রধানমন্ত্রী যে বলল টিকা তো আমরা দিব, কিন্তু টিকাটা যে মানুষের শরীরে কিভাবে প্রয়োগ করতে হবে সেটার জন্য এক ধরনের এক্সপার্টিস দরকার। আমি একেবারে ছোট্ট করে, আমাদের হাতে খুবই সময় কম, সেটি হচ্ছে যেই টিকার কথা বলা হলে এটি কি সিরাম ইনস্টিটিউটের যেই টিকা, অক্সফোর্ডের যেটি করা হচ্ছে ওটি, নাকি ভারত নিজেরাও কিন্তু আলাদা একটি টিকা তারা গবেষণাগারে? ভারত সেটিও আরেকটি টিকা ভারত করছে, কিন্তু এখন পর্যন্ত সিরামেরটাই সামনে আছে, কারণ সিরামের টিকাটাই তারা এ মাস থেকেই অফিসিয়ালি প্রয়োগ করতে যাচ্ছেন। এবং তারা বলেছেন যে ভারত শুধু টিকা বাংলাদেশকে দেবে বা অন্যান্য দেশকে দেবে তা না, বাংলাদেশকে তারা কারিগরি সহযোগিতা দেবে, যেখানে এখানে একটি টিওটি হবে, মানে যারা টিকা দেবে ডাক্তাররা, তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবে ভারত, এবং বাংলাদেশের সেই ডাক্তাররা প্রশিক্ষণ নেওয়ার পরে তারা আবার আমাদের অন্যান্য ডাক্তারদের প্রশিক্ষণ। খুব সম্ভবত এই টিকা নিয়েই যেটি বেক্সিমকোর সাথে যেই চুক্তিটি হয়েছে, এই সিরাম ইনস্টিটিউটের টিকা নিয়েই তো। বেক্সিমকো এবং সিরাম দুটি কিন্তু আসলে বেসরকারি প্রতিষ্ঠান, তারা প্রাথমিকভাবে চুক্তিটি করেছিল এবং বেক্সিমকো কিন্তু আসলে এই টিকার ওনারশিপ নিয়েছে এক ধরনের, যে টিকা কিন্তু বেক্সিমকো আসলে ইনভেস্ট করেছে।
এবং ইনভেস্ট করেছে, ফলে এক ধরনের মালিকানা কিন্তু বেক্সিমকোর আছে সিরামের সঙ্গে। ফলে সিরাম যে পরিমাণ টিকা বাজারজাত করবে ভারতের বাজারে, বেক্সিমকো কিন্তু এজ এ ওনারশিপ হিসাবে কিন্তু বাংলাদেশের টিকাটা আনবে এবং বাংলাদেশ সরকারের মাধ্যমে আসলে সেই টিকাটা বাজারজাত হবে। আশীর্বাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত।